স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য সহ আজীবনের জন্য দলীয় পদ বাতিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, এর ফলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও হারালেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাহাঙ্গীরের দলীয় পদ হারানোর সাথে সাথে মেয়র পদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আলোচনা হয়েছে। মাস দুয়েক আগে এক ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আপত্তিকর মন্তব্যের কিছু ভিডিও ও অডিও রেকর্ড ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েন মেয়র জাহাঙ্গীর। তার শাস্তি হিসেবে মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হলো। 2015 সালের জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয় আওয়ামী লীগ। দর্শক, বৈঠকের আরো খবর জানতে এবারে গণভবন এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আওয়ামী লীগের বৈঠক নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? গাজীপুরের যিনি মেয়র, যাকে নিয়ে কিন্তু আপনার যে বিতর্ক হয়েছিল বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে যিনি কথা বলেছিলেন, সেই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে কিন্তু আপনার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজীবনের জন্য কিন্তু বহিষ্কার করা হয়েছে আজকের এই ওয়ার্কিং কমিটির বৈঠকে। আপনি জানেন 2 মাস 10 দিন পর কিন্তু এই ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে গণভবনে, যেখানে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এখানে কিন্তু জাহাঙ্গীরের বিষয় নিয়ে কিন্তু আগে থেকে বলা হয়েছিল যে আজকের ওয়ার্কিং কমিটির বৈঠকের মূল এজেন্ডা থাকবে মেয়র জাহাঙ্গীরের যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে। সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তার এখন মেয়র পদ থাকবে কিনা সেটা কিন্তু পরের বিষয়। এবং পাশাপাশি একটা জিনিস বলে রাখতে চাই, জহুর, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কিন্তু আপনার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে অন্যায় করেছেন, তিনি যে কথাগুলো বলছেন, সেই কথার প্রেক্ষিতে তাকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটি কথা বলে রাখতে চাই, আজকের এই স্থায়ী প্রেসিডিয়ামের বৈঠকে কিন্তু আপনাকে 3 জনকে কিন্তু প্রেসিডিয়ামে স্থান দেওয়া হয়েছে। সেখানে 3 জনের মধ্যে রাজশাহীর মেয়র খায়রুজ্জামান চৌধুরী লিটন, সাবেক মন্ত্রী মোফাজ্জল করিম চৌধুরী মায়া এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তারা কিন্তু স্থান পেয়েছেন। এবং এই বৈঠকের কিন্তু আমরা আসলে বৈঠক থেকেই জানতে পেরেছি যে হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কি বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ইউপি নির্বাচনে যে বিদ্রোহীদের যে সমস্যা, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের এখনো সিদ্ধান্ত পাইনি। বিদ্রোহীদের নিয়ে আসলে আওয়ামী লীগ কী করতে চাই এবং তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটা কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত। বৈঠক চলমান রয়েছে। কিছু সময় পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি হয়তো কথা বলবেন গণমাধ্যমের সামনে, তখনই আমরা বলতে পারবো যে আসলে বিদ্রোহীদের নিয়ে আসলে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নিচ্ছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা এই ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে। জহুর। মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গণভবনের সামনে থেকে আওয়ামী লীগের বৈঠকের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে? এরা দেশের গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জিয়া, এরশাদ, খালেদা সকলে 15ই আগস্ট খুনিদের মদদ দিয়েছে, তাদের পুনর্বাসন করেছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে বলেও উল্লেখ করেন তিনি এবং সব শ্রেণী পেশার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আসলে অতীতটা ভুলে যায় বারবার। আর আমাদের দেশের কিছু মানুষ আছে, আমরা দেখি তাদের অবস্থাটা, হয়তো কেউ কেউ আছে দেশে যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না, তাদের প্রতি দয়ার জন্য উতলে পড়ে। অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে কথা বলে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে
তারা সোচ্চার, কিন্তু সেই জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে জড়িত 10 লাখ অস্ত্র মামলায় যারা সাজাপ্রাপ্ত তাদের বিরুদ্ধে একটা কথাও নেই। এতিমের অর্থ আত্মসাৎ করে খায়, কারাগার তার জন্য সাজাপ্রাপ্ত, তার জন্য তাদের মায়া কান্না। একটা অদ্ভুত একটা অবস্থা আমরা দেখি। আর সব দোষ তো আওয়ামী লীগের, এই সব দোষ আমাদেরই। জাতির পিতাকে তো শুধু হত্যা না, তারপর যে অপপ্রচারগুলি চালিয়েছিল সেগুলি যদি একটু স্মরণ করেন। অথচ যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কারো কারো টাকা তো আমরা ফেরতও এনেছি। খালেদা জিয়ার ছেলের টাকাই তো আমরা ফেরত এনেছি। আওয়ামী লীগে 3 নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন 3 জন। তারা হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও খায়রুজ্জামান লিটন। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে দলের সংসদ সদস্যরা পদত্যাগ করতে চান একযোগে। এই ইস্যুতে মাঠে কঠোর আন্দোলনে যেতে চায় তৃণমূল বিএনপি। একই দাবিতে কাল রাজধানী সহ সারা দেশে সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচি। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতির কথা বলছেন তার চিকিৎসকরা। তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বারবার দাবি তুলেছেন বিএনপি নেতারা। পরিবারের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছে একাধিকবার। সবশেষ খালেদা জিয়ার শরীরে রক্ত দেওয়া সহ তার এন্ডোস্কোপি করানো হয়েছে। গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপি তৃণমূলের কর্মীরাও নেত্রীর চিকিৎসার দাবিতে জোরালো আন্দোলন চায়। জনগণ চায় বিএনপি ঘুরে দাঁড়াক এবং বিএনপির মাঠ পর্যায়ে কর্মীরা চায় যে বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে যে কোনো সময় একযোগে সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সাংসদেরাও। পার্লামেন্টে বলেছি যে যদি ম্যাডামকে আমরা বাঁচাতেই না পারি, আমার দলের নেত্রী যদি নাই বাঁচে, তাহলে আমাদের পার্লামেন্টে থেকে লাভ কি? দলের সিদ্ধান্ত আসতে পারে বলে আমি অ্যাপ্রিহেন্ড করি। আমি আপনাকে বলছি তো যে আমি যে কথা বলতে চাই যে এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবার পরেই তো আমরা সিদ্ধান্ত নেব, আবেগের সাথে বলিনি। আমি বিবেকের সাথে বিবেক দিয়ে বলেছি। ওনাকে বাইরে যেতে না দিয়ে ওনার যদি আজকে কোনো অঘটন ঘটে, এর দায়িত্ব সম্পূর্ণ রকমভাবে সরকারকে নিতে হবে। 13 নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে সরকার জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন হাসপাতালে তার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আর উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো না হলে এর দায় নিতে হবে সরকারকেই। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। শনিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত একাধিকবার খালেদা জিয়াকে রক্ত দেওয়া হয়েছে। সিসিইউতে চিকিৎসা চলছে, তা করা হয়েছে এন্ডোস্কোপিও। বাড়ছে ক্যান্সারের উপসর্গ। গেল এক সপ্তাহে চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরেছেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আপনাদের বেলা লীলা খেলা, যখন মনে হবে লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, ইন্ডিয়া যাবেন, তোফায়েল আহমদ সাহেব কতদিন থাকলেন, মোহাম্মদ নাসিম এখন নাই কিন্তু গেছে। অথচ বেগম জিয়ার ব্যাপারে তারা সবাই বলছে আমরা আইনের দ্বারা বাধা আছি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন তাদের নেত্রীকে সরকার এখন জীবন থেকেই সরিয়ে দিতে চায়। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন।
কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এবং তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তখন। বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলের নেত্রীর আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করে শ্রমিক দল। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সেখান থেকেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যেখানে প্রশ্নটা জীবন মৃত্যুর, সেখানে কোনো রাজনীতি নাই। সময় খুব গুরুত্বপূর্ণ। খুব দ্রুত যদি তাকে চিকিৎসার জন্য বাইরে না পাঠানো হয়, এই সিদ্ধান্তের বিলম্বের জন্যই এই সরকারকে দায়ী থাকতে হবে, অভিযুক্ত হতে হবে। গেল শনিবার ভর্তির পর 7 দিন ধরে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাজধানীর আদাবরে খালার বাসা থেকে নিখোঁজ 3 বোনের সন্ধান মিলেছে যশোরে। আইন শৃঙ্খলা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। 2 এসএসসি পরীক্ষার্থী সহ ইন্টারমিডিয়েট পড়ুয়া 3 বোন ছিলেন খালার বাসায়। এই ঘটনায় তাদের খালা সাজেদা নওরিন আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ বলছিল তদন্ত চলছে, শিগগিরই খোঁজ মিলবে 3 বোনের। বৃহস্পতিবার সকালে খালার বাসা থেকে ব্যাগে কাপড় নিয়ে একে একে বের হন 2 এসএসসি পরীক্ষার্থী সহ ইন্টারমিডিয়েট পড়ুয়া 3 বোন। জয়পুরহাটের খেতলালে স্কুল পরিচালনা কমিটির সদস্য রফিকুল ও তার বন্ধু শাহিনুরের যৌন নির্যাতনের ঘটনায় অপমান সইতে না পেরে মিলি নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, থানায় মামলার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় অভিমানে আত্মহত্যা করেছে মিলি। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিহতের পরিবার জানায়, গেল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্কুলের পরিচালনা কমিটির সদস্য রফিকুল ও তার বন্ধু শাহিনুরের যৌন নির্যাতনের শিকার হয় মিলি। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে গেল 8 নভেম্বর খেতলাল থানায় মামলা করে মিলির বাবা। গেল রোববার মিলি জয়পুরহাট আমলি আদালতের বিচারকের কাছেও নির্যাতনের ঘটনার জবানবন্দিও দেন, কিন্তু ঘটনার 10 দিনেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। উল্টো মিলির পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল অভিযুক্তরা। পরে অপমান সইতে না পেরে বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মর্যাদাকে তুলে নিয়ে আসে, আবার ঘুরে লেগেছে নামে দেহ বুকে হাতে তুলে দিয়েছে, কোথায় ছাদের উপর যাও, ছাদের উপর যা বলে অনেকটা নাচা করছে, চিল্লাচিল্লি করে রাখছে, নামে আছে, আসে চলে আসে বাড়ি। অকালে মৃত্যু হবে, আমরা এটা কেউ মেনে নিতে পারছি না। এক বদমাইশের জন্য এই অবস্থা, আমরা সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে। অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। বিগত 7 তারিখে তার স্কুলের একটা অনুষ্ঠান হয়। মেয়েটা আমাদের ছিল বুদ্ধি প্রতিবন্ধী। তো অনুষ্ঠান করতে গিয়ে ওনাকে ওই স্কুলেরই সদস্য, কমিটির সদস্য, ম্যানেজিং কমিটির রফিকুল ইসলাম, আর একজন হলো সদস্য শাহিনুর, বটতলা বাড়ি, এরা মেয়েটাকে স্কুল ছাদে উঠায় নিয়ে গেছে, নিয়ে যা তাকে ধস্তাধস্তি করছে। যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার সুষ্ঠু বিচার আমরা চাই। আর মামলার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শাম্মী আক্তার মিলিকে ইফটিজিং করার জন্য একটি মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে আসামি গ্রেপ্তারের ব্যাপারে আমরা সচেষ্ট হই। আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ইজি বাইকের সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা রংপুর মহাসড়কের কালীতলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ওভারটেক করতে গিয়ে অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রিয়জনদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সাইফুল ইসলাম প্রিন্সের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি কোচ রংপুরের দিকে যাচ্ছিল। সকালে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 3 জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের স্বজনরা। প্রিয়জনের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে তারা।
প্রতিনিয়ত অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে এই বিশ্ব রোডে। তা আমি আমার ভাইয়ের মতো আর কাউকে হারাতে চাই না। শুনলাম যে মারা গেছে, সরাসরি চলে আসছি, আসে তো আমি দেখলে শুনতেছি যে হচ্ছে বাজার করতে যায় মারা গেছে। ফাঁড়ি থানার ওখানে ওই গাড়ি নাকি এইদিকে ব্যাক করতে হানিফ গাড়ি এসে মানে বাজে দিয়েছে, দিয়ে তখনই তো ওনারা সবাইগুলোই আহত হয়ে গেছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওভারটেক করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এরই মধ্যে বাসটিকে আটক করা হয়েছে। যারা মারা গেছে তার থেকে আমাদের মোটামুটি সবার নাম ঠিকানা পেয়েছি, বাস আটক করা হয়েছে, মেয়াজাহার রেডি করা হচ্ছে, মামলা হবে প্রক্রিয়া দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দশম আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের মালেতে সরাসরি ফ্লাইট চালু করল দেশীয় এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলা। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এই রুটের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে দেশের এভিয়েশন খাত প্রায় শতভাগই ঘুরে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এই গন্তব্য দেশটিতে মাত্র ৫ লাখ মানুষের বসবাস, যার মধ্যে ১ লাখই বাংলাদেশি অভিবাসী। এই বিপুল সংখ্যক বাংলাদেশির যোগাযোগ সুবিধা মাথায় রেখে ঢাকা মালে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজকে ইউএস বাংলা ২৫,০০০ টাকায় মালদ্বীপ টু ঢাকায় শ্রমিক ভাইদেরকে আমরা আনতে পারছি। এইটি হচ্ছে সবচেয়ে আমাদের আনন্দের ব্যাপার। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এই রুট চালুর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হলো। বন্ধ থাকা আন্তর্জাতিক রুটগুলো আবার ফ্লাইট শুরু করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটে দেশীয় এয়ারলাইন্সগুলোর ব্যবসা প্রায় শতভাগ পুনরুদ্ধার হয়েছে। আগামী ১৫ বছরে বাংলাদেশ এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় ৩ গুণ হবে। এই উদ্যোগের ফলে ঢাকা মালদ্বীপ সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত। With this development that our economic activities and people-to-people contact will be further improved, and also I believe that with this development that we will have more visitors as well as everyone gets a chance to visit the Maldives. উদ্বোধন অনুষ্ঠান শেষে রানওয়েতে ফিতা কেটে প্রথম ফ্লাইটটির দ্বার উন্মোচন করেন অতিথিরা। প্রাথমিকভাবে সপ্তাহে ৩ দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা কর্তৃপক্ষ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। উত্তরা থেকে আগারগাঁওয়ের বদলে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেল চালু করা গেলে অনেক বেশি উপকৃত হবেন ঢাকাবাসী। একই সঙ্গে এই পথে যাত্রীদের দুর্ভোগ কমবে অনেকটাই। এমন মত দিয়ে গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেছেন, এখনো চাইলে ফার্মগেট পর্যন্ত মেট্রো চালু করা সম্ভব। তবে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকের মতে কারিগরি কারণেই ফার্মগেট পর্যন্ত মেট্রো চালু করা সম্ভব নয়। প্লাবন রহমানের রিপোর্ট। আগামী বছরের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্য নিয়ে এগুচ্ছে কর্মযজ্ঞ। উত্তরা থেকে মিরপুর চলছে মেট্রোর ট্রায়াল রান, যে রুটে এখন পর্যন্ত 90% কাজই শেষ। পরিকল্পনা অনুযায়ী প্রতি 3 মিনিট পর পর ডিপো থেকে ছেড়ে যাবে ট্রেন। সেক্ষেত্রে আগারগাঁওয়ে প্রতি 3 মিনিট পর পর নামবেন শত শত যাত্রী। এরপর কিভাবে রাজধানীর অন্যান্য জায়গায় যাবেন যাত্রীরা? এখানে একটা সার্কুলার বাস চলতে থাকবে, যে আগারগাঁও থেকে যে ফার্মগেট, যেটা ট্রান্সপোর্ট হাব, এই পর্যন্ত যাত্রীদেরকে পরিবহন করে দিবে। তবে রাজধানীর গণপরিবহনের যে দুরবস্থা, তাতে আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। বলছেন, আগারগাঁও নয় বরং শুরুতে মেট্রো রেল রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে নিয়ে আসা গেলে আরও বেশি কার্যকর হবে দেশের প্রথম মেট্রো রেল। এমনিতেই আগারগাঁও থেকে ফার্মগেটের দূরত্ব যেমন খুব বেশি নয়, একই সঙ্গে আগারগাঁওয়ের পরে মাত্র একটি স্টেশন পার হলে পৌঁছানো যাবে ফার্মগেট। তাতে বিশ্লেষকরা বলছেন, আগামী ডিসেম্বরে মেট্রো চালুর আগে আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত লাইন টেনে নিয়ে আসতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া জরুরি। আগারগাঁওটা কৌশলগতভাবে একটু ব্যাকওয়ার্ড পজিশনে আছে, ওখানে খুব একটা মানুষের গন্তব্যস্থল না, এবং নামার পর সেখানে যে ফিডার দিবে সেটারও কিন্তু জায়গাটা নাই। ফিজিক্যাল কাজের যেই প্রগ্রেসটা আছে সেই হিসাবে কিন্তু ডিসেম্বরের মধ্যে ফার্মগেট পর্যন্ত চালু করা কোনোই অসুবিধা আমি দেখি না। ডিএমটিসিএল
একটু নিবিড়ভাবে চিন্তা করা উচিত যে কৌশলগত কারণে ফার্মগেটটা কিন্তু একটু বেটার পজিশনে আছে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কারিগরি কারণেই নাকি ফার্মগেট পর্যন্ত মেট্রো চালু করা সম্ভব হবে না শুরু থেকে। ওই পরিমাণ জায়গাও নেই ফার্মগেটে। কারিগরিভাবে এটা সম্ভব না। কারিগরিভাবে হলো আগারগাঁও পর্যন্ত, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। এটা করা যাচ্ছে না কারণ ফার্মগেটের স্টেশনটা হলো বাঁকের উপরে বসছে এবং ফার্মগেটে ওই ধরনের স্পেস নাই যে এখানে ফ্রিজার ক্রসিং বলি অথবা টার্ন ব্যাক বলি, এটা এই জায়গাটায় করা যাচ্ছে না, রাস্তার প্রশস্ততা ওরকম নাই। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চালুর লক্ষ্য থাকলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে চলছে কাজ। এই ধাপেও অগ্রগতি প্রায় ৭৫ ভাগ। কর্তৃপক্ষের আশা ২০২৩ সালের ডিসেম্বরে এই পথেও যাত্রী চলাচল সম্ভব হবে, যদিও প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ভাড়া নৈরাজ্য ও ঠুনকো অজুহাতে ধর্মঘট ডাকার ঘটনায় বাসের লাইসেন্স কিংবা রুট পারমিট বাতিল চান সাধারণ মানুষ। যাত্রীরা বলছেন, মানুষকে জিম্মি করে একের পর এক অনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন আর চলতে দেওয়া যায় না। যদিও মালিকপক্ষ বলছে, সরকার নির্ধারিত নতুন ভাড়া আদায় করতে গিয়ে নানা সংকট তৈরি হওয়ায় বাধ্য হয়েই ধর্মঘট ডাকতে হয়। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, আগের তুলনায় পরিস্থিতি এখন উন্নতির দিকে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে মানুষের চলাচল সীমিত থাকে, কম চলে যানবাহনও, কিন্তু ভাড়া নিয়ে নৈরাজ্য কমে না। রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের সাথে বাসের স্টাফদের প্রতিনিয়ত বাড়ছে বাকবিতণ্ডা। অথচ প্রতিদিনই রাজধানীতে বাড়তি ভাড়া বন্ধে বিআরটির ৮ থেকে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, যেখানে জরিমানা করা হয় অনেক যানবাহন চালকদের। নির্বাহী হাকিমরা বলছেন, আগের তুলনায় কমেছে ভাড়া নৈরাজ্য। তুলনামূলক পরিস্থিতি কিছুটা ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়েছে। আজকে আমরা 10 থেকে 12টা গাড়ি দেখেছি এই পর্যন্ত সকাল থেকে। এর মধ্যে 3টা গাড়িকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। প্রায় 25টি গাড়িতে আমি অভিযান করেছি, তার মধ্যে মাত্র 8টা গাড়িতে আমি মামলা করার সুযোগ পেয়েছি। কিন্তু বাস্তবতা বলছে উল্টো। বেশিরভাগ যাত্রী বলছেন, কিলোমিটার হিসাব বাদ দিয়ে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে তালিকা তৈরি করেছেন বাস মালিকরা। সেই তালিকা দেখিয়ে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। তারা কোনো কিলোমিটার কিংবা অন্য কোনোভাবেই তারা এইগুলো মানছে না। আমাদের কাছে 5 টাকার ভাড়া 15 টাকা চাইলে আমরা দিতে বাধ্য। উত্তরপাড়া থেকে 5 টাকা বেশি নিচ্ছে যাত্রাবাড়ি থেকে। ভাড়া নিয়ে এমন নৈরাজ্য বন্ধে যাত্রীরা প্রতিবাদ করলে নানা জায়গা বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। যাত্রীরা বলছেন, সরকারের উচিত বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়া। গাড়ির হেল্পারদের সাথে অনবরত ঝগড়া লেগে যাচ্ছে, এই বিষয়টা একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। সরকার একটা আইনগত নিয়ম নির্ধারণ ভাবে যেভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। তবে মালিকপক্ষ বলছে, কিছু যাত্রীর অসৌজন্যমূলক আচরণের কারণে নিরাপত্তার জন্য ধর্মঘট ডাকেন শ্রমিকরা। বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এই বাড়তি সরকারের ঘোষণা, এই বাড়তি ভাড়া চাইতে যাইয়া যাত্রীরা হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার মালিকদেরকে লাঞ্ছিত করতেছে। এর কারণে হয়তো বা কোনো জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীতে সিটিং সার্ভিস বাস বন্ধ থাকার কথা থাকলেও তা এখনও কার্যকর হয়নি। সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ দেখা যায়নি বিআরটিএর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের দামে অসহায় ক্রেতারা। শীতের প্রায় সব সবজি বাজারে আসলেও কেনার সামর্থ্য নেই সাধারণ ক্রেতাদের। বেশিরভাগই দাম চড়া, স্বস্তি নেই মাছের বাজারেও। দাম বাড়ার পেছনে নতুন অজুহাত পরিবহনের বাড়তি ভাড়া। তবে এসব অজুহাত দূরে রেখে ক্রেতাদের জোর দাবি যে কোনো মূল্যে দাম নিয়ন্ত্রণের। সুলতান আহমেদের রিপোর্ট। সবজি কেনার জন্য আদর্শ সময় বিবেচনা করা হয় শীতকালকে। নানা রঙের সবজিতে এ সময়ের সাজানো থাকে সবজির দোকানগুলো। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, নতুন আলু, এমন সব ধরনের শীতকালীন সবজি এখন চোখে পড়বে রাজধানীর বাজারগুলোতে। তবে তাতে কি দামের নিয়ন্ত্রণ নেই কারো হাতেই। এখনো 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি। নতুন আলু কিংবা টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। 20-30% এখন আপনার এক্সট্রা খরচ যাচ্ছে। আপনি সবকিছুতে বেশি জানেন, অনেক দাম। 500 টাকা নিচে কোনো বাজার হয় না। আস্তে আস্তে দিন যাচ্ছে আর কমতেছে, 10 টাকা 20 টাকা কেজিতে। হ্যাঁ, সবজির অস্বস্তি দীর্ঘায়িত হচ্ছে মাছের বাজারে এসে। সাধারণ মানুষের হাতের নাগালে মাছ পাওয়াই যেন বড় দায় এখন। রূপালী ইলিশ রয়েছে প্রচুর, তবে তাতে কি দাম এখনো 1100 থেকে 1200 টাকা কেজি। দেশি মাছের দামও আকাশ ছোঁয়া। দেশি মাছের মাছ পাওয়া যায় না, জালে রেখে দিলে জালে মাছ ওঠে না। মাছের দাম বাজারে বেশি, এখন কি করার আছে। 1100 টাকা কেজি চিংড়ি। আমরা দাম একটু কমাই দিলে
আমরা খাইতে পারি, চলতে পারি। আবারও বাড়তে শুরু করেছে সবচেয়ে প্রয়োজনীয় চালের দাম। আর আগে থেকে বেড়ে যাওয়া নিত্যপণ্য এখনও কমে আসেনি, উল্টো বেশ খানিকটা বেড়েছে আটা ময়দার দাম। যাতায়াত খরচ বা পরিবহন খরচে আপনার একটু বেশি লাগে, তো এই জন্য হয়তো বাড়তে পারে। সবার কথা চিন্তা করে আমাদের বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে আমাদের সাধারণ মানুষের উপর প্রভাব অনেক বেশি এবং জীবন পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। বাজারে একমাত্র স্বস্তির জায়গা এখন মুরগির দোকানগুলো। কেজিতে প্রায় 50 টাকা কমেছে সোনালী মুরগির দাম, পাশাপাশি কমেছে ব্রয়লারের দামও। তবে দেশি মুরগির দাম রয়েছে অনেকটা অপরিবর্তিত। পাকিস্তানি সোনালী মুরগি যেটা, এটা হচ্ছে 250 টাকা কেজি। মোটামুটি ঠিক আছে, মুরগির দামটা ঠিক আছে। ক্রেতাদের জোর দাবি বাজার মনিটরিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনায় কিছু সংগঠন উদ্দেশ্যমূলকভাবে কর্মসূচি পালন করে আসছে। এই অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অভিযোগ করে এই সংগঠন। নেতারা বলেন, এসব সংগঠনের কার্যক্রম অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করার বদলে দেশের সংখ্যালঘু পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়ের কাছে বিকৃতভাবে উপস্থাপন করছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এসব সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষকদের আন্দোলনের সামনে অবশেষে হার মানল ভারতের বিজেপি সরকার। বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এতদিনের দুর্ভোগের কারণে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন। কৃষি আইন প্রত্যাহারের খবরে উল্লাসে মেতেছেন কৃষকরা। যদিও সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। মাসুদ ডানা ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দিল্লিতে শীত সবে জাঁকিয়ে বসতে শুরু করেছে। সে তাপমাত্রা যেন এক ধাক্কায় বাড়িয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঘোষণা। 3টি কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ খবরে মিষ্টি বিতরণ ও বিজয় উল্লাসে মেতেছেন আন্দোলনরত কৃষকরা। শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন মোদী। আর এতদিন দুর্ভোগের কারণে দেশবাসীর কাছে ক্ষমাও চান। অবশ্য তার কণ্ঠে ছিল আক্ষেপের সুর। আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি ছিল। স্পষ্ট কৃষি আইনের সুফল বোঝাতে পারিনি কৃষক ভাইদের। গোটা জাতির উদ্দেশ্যে তাই বলছি, প্রত্যাহার করা হলো 3 বিতর্কিত কৃষি আইন। এবার আন্দোলনের রাস্তা ছেড়ে মাঠ ও পরিবারে ফিরুন। রিপিল করনে কি সাংবিধানিক প্রক্রিয়া। তবে মোদীর মুখের কথায় ভরসা না করে সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। বিলকুল কন্টিনিউ रहेगा, कैसे चला जाएगा? সবে তো শুরু। যতদিন না সংসদে 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন খুঁটি উঠছে না। सरकारों को ये है कि मामला निपटाना, तो बात तो करोगे ना। 3 কৃষি আইনের বিরুদ্ধে ভারতে দীর্ঘ 1 বছর ধরে আন্দোলনে কৃষকরা। দিল্লি ঘেরাও সহ নানা আন্দোলন বিক্ষোভে ঘটেছে বহু প্রাণহানি। অবশেষে জয় হলো কৃষকের। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। মূলত কৃষকদের ভোট পেতেই মোদীর এই কৌশল। মাসুদ রানা, নিউজ 24। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক মৃত্যুর ঘটনায় আবারও উত্তাল কাশ্মীর। এ ঘটনায় কাশ্মীরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। অভিযোগ উঠেছে, সন্ত্রাস বিরোধী অভিযানের সময় এনকাউন্টারে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে রাজপথে নেমেছেন শ্রীনগর সহ বিভিন্ন এলাকার কাশ্মীরিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, নিহত 2 ব্যবসায়ীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি নিহতদের মরদেহ স্বজনদের দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। এদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে অভিযোগ জানিয়েছেন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে স্পোর্টস। এদিকে 618 দিন অপেক্ষার পর সমর্থক ফিরেছে হোম অফ ক্রিকেটে।
করোনা মহামারীর কারণে বাকি দেশগুলোর মতোই বাংলাদেশেও মাঠে বসে খেলা দেখা বন্ধ ছিল। এবার বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে সেই অপেক্ষা শেষ হলো দেশের ক্রিকেট প্রেমীদের। মাঠে বসে খেলা দেখতে পেরে খুশি টাইগার ভক্তরা। ঘরের মাঠে দীর্ঘদিন পরে খেলা ফিরছে, সেক্ষেত্রে আমরা খুবই আনন্দিত হয়েছি। সামান্য বোলিং এ একটু ফল্ট ছিল মেবি আমাদের, এজন্য লস হয়েছে। হেরেছি কিন্তু আমরা ফাইট করেছি, খুবই ভালো লেগেছে সবার সাথে খেলাটা উপভোগ করতে পেরে। আমরা এই জায়গায় খেলা দেখে খুব আনন্দিত হয়েছি আজকে। মুশফিকুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। পাকিস্তান সিরিজে টি-20 দলে না থাকা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মন্তব্য করেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। আর এই মন্তব্যের কারণ জানতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে নেই মুশফিক। আর এর মধ্য দিয়ে শেষ করছি সন্ধ্যার সংবাদ। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।